আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশোনার সাথে আছো। তোমাদের এইচএসসি পরীক্ষা খুব সন্নিকটে, নকিং অ্যাট দ্য ডোর, অর্থাৎ তোমাদের দরজার কাছে এসে নক করতেছে। সুতরাং তোমাদের প্রস্তুতি অবশ্যই এখন জোরালো হতে হবে, এটার কোনো বিকল্প নেই। তো তারই ধারাবাহিকতায় আমি ন্যারেশন ক্লাস নিয়ে হাজির হলাম। মোহাম্মদ সাদত হোসাইন, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তোমাদেরকে আমি যে একটা অঙ্গীকার করেছি, ইংরেজি গ্রামার হাতে কলমে ছোট বাচ্চাদের মতো করে তোমাদের শেখাবো ইনশাল্লাহ। জাস্ট তোমরা অনলাইন পাঠশালা এই চ্যানেলের সাথেই থাকো এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আমরা গত ক্লাসে ন্যারেশন অফ ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা কথা বলবো ন্যারেশন অফ অপটেটিভ সেন্টেন্স নিয়ে। তবে ক্লাসটি শুরু করার পূর্বে আমি অবশ্যই তোমাদেরকে রিমাইন্ড করে দিতে চাই যে পূর্ববর্তী যতগুলো ক্লাস আমি ধারাবাহিকভাবে নিয়েছি ন্যারেশনের ওপর, সবগুলো ক্লাস আগে করবে, তারপর এই ক্লাসটি করবে, আদারওয়াইজ কিচ্ছু বুঝতে পারবে না। এবং আমি তোমাদেরকে এটাও চ্যালেঞ্জ করলাম, আমার ন্যারেশনের ওপর প্রত্যেকটি ক্লাস দেখার পরে তোমাকে ন্যারেশনে কেউ আটকাতে পারবে না, যাতে তুমি যত গাধায় স্টুডেন্ট হও না কেন, আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম। তো দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, ন্যারেশন অফ অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স বলতে আমরা কী বুঝি? যে আশীর্বাদ সূচক বাক্য বা প্রার্থনা সূচক বাক্য, অর্থাৎ যে বাক্যগুলো সাধারণত কী দ্বারা শুরু হয়? মে, লং, এই ধরনের প্রার্থনা সূচক বা আশীর্বাদ সূচক কথার মাধ্যমে কিন্তু কী হয়ে থাকে? বাক্যটা শুরু হয়ে থাকে। তাহলে এই ক্ষেত্রে আমরা কীভাবে ডিরেক্ট থেকে ইন্টারেক্ট করবো? সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভে অনেকগুলো রুলস থাকলেও অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশনের জন্য মাত্র একটি রুলসই এনাফ। তাহলে খেয়াল করে দেখো যে ন্যারেশন অফ অপটেটিভে বলা হচ্ছে যে ইনভার্টেড কমা উঠিয়ে ড্যাট বসে, রিপোর্টিং ভার্ব উঠিয়ে উইশ অথবা প্রে বসবে। যদি বাক্যটা পাস্টে থাকে তাহলে উইশড, আর যদি বাক্যটা পাস্টে থাকে তাহলে প্রে থেকে প্রেড। ওকে, এরপরে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ এর সাবজেক্টের পরে মে অথবা মাইট আমাকে বসাতে হবে, আর অন্যান্য বিষয় অ্যাসার্টিভের নেয়। অতএব তোমার পূর্ববর্তী ক্লাসগুলো কিন্তু দেখবে, আমি এখানে ইউটিউবে প্লে লিস্টে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার করার চেষ্টা করি। কি বলো? দেখো, বলা হচ্ছে ফাদার সেড টু মি, বাবা আমাকে বললেন, মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। তা তুমি সুখী হও, এটা কি প্রার্থনা সূচক বা আশীর্বাদ সূচক বাক্য নয়? অবশ্যই। তাহলে এটাকে আমরা চোখ বন্ধ করে কি বলবো? অপটেটিভ সেন্টেন্স। এবং চেনার উপায় কি? বাক্যটা শুরু হয়েছে মে দ্বারা, বাক্যটা শুরু হয়েছে মে দ্বারা। তাহলে এই ক্ষেত্রে নিয়মটা কি? সব কিছু অ্যাসার্টিভের মতোই থাকবে। যেমন দেখো, ফাদার, ডিরেক্ট থেকে আমরা কি করতেছি? ইনডিরেক্ট। তাহলে সাবজেক্টের কাজ করি, সাবজেক্টের কাজ করলাম ফাদার, সেইড টু, এটা রিপোর্টিং ভার্ব। এখন রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয় কিসের ওপর ভিত্তি করে? এই যে ইনভার্টেড কমার ভেতর যে সেন্টেন্সটা থাকবে এটার উপর ভিত্তি করে। তাহলে ইনভার্টেড কমার ভেতরে আমরা যে সেন্টেন্সটি দেখতে পাচ্ছি এটা অপটেটিভ। তাহলে অপটেটিভ সেন্টেন্স যদি হয়ে থাকে তাহলে অপটেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব সেইড টু এর পরিবর্তে কি বসে? উইশ অথবা প্রে। যেহেতু এখানে সেইড টু পাস্টে আছে, এজন্য আমি উইশকে উইশড করে দিলাম। তাহলে উইশড করে দিলাম। এরপরে অবজেক্টের কাজ করলাম। এরপরে বলা হচ্ছে যে ইনভার্টেড কমা উঠে দ্যাট বসে। কি বসে? দ্যাট বসে। তাহলে ইনভার্টেড কমা উঠে আমি দ্যাট বসালাম। এরপরে কি বলা হচ্ছে? রিপোর্টেড স্পিচের সাবজেক্টের পরে মে অথবা মাইট বসাতে হবে। তাহলে ইনভার্টেড কমার কাজ করার পরে আমাকে কিন্তু অবশ্যই পার্সন নিয়ে কাজ করতে হবে। তাহলে ইউ এখানে কি পার্সন? সেকেন্ড পার্সন। আমি কি বলেছিলাম? সেকেন্ড পার্সন কাকে ফলো করবে? অবশ্যই অবজেক্টকে ফলো করবে। তাহলে অবজেক্ট কি? মি। ইউ এখানে সাবজেক্টিভ ফর্মে আছে, তাহলে মির সাবজেক্টিভ ফর্ম বানাই দাও আই, এটা বানাই দিলাম। এরপরে কি বলেছিলাম? যে সাবজেক্টের পরে মে অথবা মাইট বসাবো, দুটার মধ্যে যে কোনো একটা বসাবে। তাহলে মে কখন বসাবো? মে বসাবো যখন প্রেজেন্টে থাকবে বাক্যটা। আর মাইট কখন বসাবো? যখন বাক্যটা পাস্টে থাকবে। তাহলে এখানে সেইড টু বাক্যটা পাস্টে আছে, এর জন্য আমি মাইট ব্যবহার করব। তাহলে আই মাইট। আচ্ছা, এরপরে তোমাকে কি করতে হবে? বাকি যে বিষয়টা বাকি থাকবে সেটা জাস্ট বসাই দিতে হবে। বি হ্যাপি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে ফাদার সেইড টু মি মে ইউ বি হ্যাপি, এটা ইনডিরেক্টলি কী হয়ে গেল? ফাদার উইশড মি দ্যাট আই মাইট বি হ্যাপি। তোমরা যদি এই ক্লাসগুলো দেখার পরেও কোনো জায়গাতে হয়তো তোমাদের একটা অজানা বিষয়ে কাজ করতে পারে, যে এই বিষয়টা যদি আমি ভাইয়ের কাছ থেকে জানতে পারতাম তাহলে ব্যাপারটা আমার জন্য ক্লিয়ার হইতো। তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, আমি এই ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই দিয়ে দিব। তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক করে তোমার মনের যে প্রশ্নটা আছে এটা আমাকে জানাতে হবে, ইনশাল্লাহ আমি তোমাকে রিপ্লাই করব। আচ্ছা,
এখন দেখো ন্যারেশন অফ এক্সক্লেমেটরি অপটেটিভ সেন্টেন্স, ওটা ন্যারেশন কমপ্লিট। এখন আমরা কথা বলবো ন্যারেশন অফ এক্সক্লেমেটরি। আচ্ছা, এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে কি, যেটাকে আমরা খুব সহজ করে যদি বুঝাই তাহলে বিস্ময়সূচক বাক্য, অর্থাৎ কোনো কিছু দেখে আনন্দ প্রকাশ করা, দুঃখ প্রকাশ করা, বিস্মিত হওয়া, এটাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলা হয়। তো দেখো এখানে বলা হচ্ছে 1 নম্বর নিয়মটা দেখো, 1 নম্বর নিয়মটা খেয়াল করি যে রিপোর্টিং ভার্ব উঠিয়ে নিচের ওয়ার্ডগুলো বসবে। যদি আনন্দ বোঝায় তাহলে আমরা ব্যবহার করব এক্সক্লেম উইথ জয়, যদি দুঃখ বোঝায় তাহলে আমরা ব্যবহার করব এক্সক্লেম উইথ সরো, যদি বিস্ময় বোঝায় তাহলে আমরা ব্যবহার করব এক্সক্লেম উইথ সারপ্রাইজ অথবা এক্সক্লেম উইথ ওয়ান্ডার। আর যদি শুভেচ্ছা বোঝায় তাহলে জাস্ট উইশ ব্যবহার করব। আর বাকি যা কিছু সব কিছু অ্যাসার্টিভের ন্যায় হবে, কোনো পার্থক্য হবে না। যেমন দেখো ডিরেক্টে এরকমভাবে দেওয়া থাকবে হি সেইড। আর একটা বিষয় তোমরা নোট করে রাখো, সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সে তোমার কোনো অবজেক্ট থাকবে না, কোনো অবজেক্ট থাকবে না। দেখো এখানে সাবজেক্ট আছে, রিপোর্টিং ভার্ব আছে, কিন্তু কোনো অবজেক্ট থাকবে না। কোনটার ক্ষেত্রে? এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে। তাহলে ডিরেক্টে বলা হচ্ছে হি সেইড, সে বলল এলাস হাই। এই দেখো বিস্ময়সূচক চিহ্ন, এটার মাধ্যমে বুঝতে পারবো সেন্টেন্সটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এলাস হাই আই এম আনডান, আমার পোড়া কপাল। তাহলে এলাস আই এম আনডান, হাই আমার পোড়া কপাল, এটার মাধ্যমে আসলে কি বোঝাচ্ছে? দুঃখ করা বোঝাচ্ছে না? অবশ্যই। তাহলে আমি বলেছিলাম দুঃখ বোঝাতে রিপোর্টিং ভার্ব সেইড এর পরিবর্তে এক্সক্লেম উইথ সরো ব্যবহার করতে হবে। তাহলে আমরা লিখলাম যে হি আছে, হি দিলাম, সেইড রিপোর্টিং ভার্বের পরিবর্তে এক্সক্লেম উইথ সরো। এখন দেখো এই এলাসের এলাস এটা আর লেখার কোনো প্রয়োজন নেই, এটা লেখার আর কোনো প্রয়োজন নেই। কারণ কি, এই এলাসের কাজটাই তো এক্সক্লেম উইথ সরো এই শব্দটা করেছে, সুতরাং ওই এলাসটাকে আর লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে হি সেইটের পরিবর্তে এক্সক্লেম উইথ সরো, এরপরে তোমাকে কী করতে হবে? জাস্ট তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে ইনভার্টেড কমার কাজটা করবা। তাহলে মনে রাখতে হবে যে রিপোর্টিং ইনভার্টেড কমা উঠে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব উঠে কিন্তু দ্যাট বসে, রিপোর্টিং ভার্ব উঠে কী বসে? দ্যাট বসে। তাহলে ইনভার্টেড কমা তুলে আমি দ্যাট ব্যবহার করলাম। এরপরে কথা হচ্ছে ইনভার্টেড কমার পরে কিন্তু পার্সন পরিবর্তনের কাজটা তোমাকে করতে হবে, তারপরে টেন্স পরিবর্তনের কাজটা করতে হবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সন কাকে ফলো করবে? সাবজেক্টকে হি। তাহলে আমি এখানে হি লিখলাম। অ্যাম আনডান, এই অ্যামটা দ্বারা কী বোঝাচ্ছে? প্রেজেন্ট, তাহলে এটাকে পাস্ট করে দাও, পাস্ট আনডান। অর্থাৎ যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে ইনডিরেক্টে পাস্ট ইনডিফিনিট হবে, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে, যদি ডিরেক্টে প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে ইনডিরেক্টে পাস্ট ইনডিফিনিট করতে হবে, যদি ডিরেক্টে পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে তোমার ইনডিরেক্টে পাস্ট পারফেক্ট করতে হবে, যদি ডিরেক্টে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তাহলে ইনডিরেক্টে পাস্ট কন্টিনিউয়াস করতে হবে। এগুলো এগুলো যে চ্যাট লিস্ট আমি তোমাদেরকে দিয়েছিলাম, এটা কিন্তু আমার প্রথম ন্যারেশনের বেসিক ক্লাসে তোমরা পাবে। তো এইগুলো সম্পর্কে একদম ভালো ধারণা নিতে হলে তোমাকে প্রথম ক্লাসটি কিন্তু দেখতে হবে, অর্থাৎ পার্ট বাই পার্ট তোমাকে ক্লাসটি দেখতে হবে, তাহলে তুমি ন্যারেশন খুব ভালোভাবে সলভ করতে পারবা। তো প্যাসেজ ন্যারেশন শেখার পূর্ব শর্ত হচ্ছে তোমাকে সেন্টেন্স ন্যারেশনের ওপর পিএইচডি করতে হবে, একদম এক্সপার্ট হতে হবে। সেন্টেন্স ন্যারেশন যদি ভালোভাবে বুঝতে পারো, তোমার প্যাসেজ ন্যারেশন 80% অলমোস্ট ডান। বাকি 20% কিছু টেকনিক আছে, যেটা জন্য আমি সাজুদ হোসেন ভাই আছি, কোনো টেনশন করার প্রয়োজন নেই। ওকে, আচ্ছা তাহলে দেখো রুল 2 নিয়ে আমরা কথা বলি। 2 নম্বর নিয়মে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ যদি হাউ অথবা হোয়াট দিয়ে শুরু হয় এবং ওই বাক্যে যদি একটি অ্যাডজেক্টিভ এবং নাউন থাকে, তাহলে ইনডিরেক্ট স্পিচে অ্যাডজেক্টিভের পূর্বে আমাকে ভেরি অথবা কমপ্লিটলি ব্যবহার করতে হবে, আর নাউনের পূর্বে আমাকে গ্রেট শব্দটা ব্যবহার করতে হবে। আর বাকি সবগুলো নিয়ম কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো হবে। তাহলে ডিরেক্টে বলা হচ্ছে হি সেইড, আগে বলেছিলাম এক্সক্লেমেটরি সেন্টেন্সে কোনো অবজেক্ট থাকে না। হি সেইড হাউ ফাইন দ্য বুক ইজ, সে বললো বইটি দেখতে কী সুন্দর। তাহলে এই যে ইনভার্টেড স্পিচের মধ্যে যে এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে, এটার দ্বারা আসলে আমরা কী বুঝতে পারতেছি? এটার দ্বারা আসলে আমরা বুঝতে পারতেছি বিস্ময় প্রকাশ করা। তাহলে বিস্ময় প্রকাশ বোঝাতে হি সেইড, তাহলে সেইড এই রিপোর্টিং ভার্বের পরিবর্তে এক্সক্লেমড উইথ সারপ্রাইজ অথবা এক্সক্লেমড উইথ ওয়ান্ডার ব্যবহার করা যাবে। আমরা ব্যবহার করলাম। এরপর আমরা ইনভার্টেড কমার কাজ করব। ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা এখানে দ্যাট ব্যবহার করলাম। এরপরে আমাদের কাজ করতে হবে সাবজেক্টে, তারপরে টেন্সের কাজ করতে হবে। তাহলে হাউ ফাইন দ্য বুক ইজ, এ বাক্যে সাবজেক্ট কোনটা? অবশ্যই দ্য বুক,
ভার্ব কোনটা ইজ, অ্যাডজেক্টিভ কোনটা ফাইন। আর আমরা কী বলেছিলাম রিপোর্টেড স্পিচ, এটা তো রিপোর্টেড স্পিচ। যদি হাউ অথবা হট দিয়ে শুরু হয় তাহলে হাউ দিয়ে শুরু হয়েছে এবং ওই বাক্যে যদি একটি অ্যাডজেক্টিভ অথবা নাউন থাকে তাহলে এই হাউ দিয়ে শুরু হয়েছে এবং এই বাক্যটিতে একটি অ্যাডজেক্টিভ আছে, তাহলে অ্যাডজেক্টিভের পূর্বে ভেরি অথবা কমপ্লিটলি ব্যবহার করতে হবে। আর যদি এখানে অ্যাডজেক্টিভ না থেকে নাউন থাকতো তাহলে নাউনের পূর্বে আমরা গ্রেট ব্যবহার করতাম। তাহলে দ্যাট ইনভার্টেড কমা তুলে আমরা দ্যাট দিলাম, বাক্যের সাবজেক্ট খুঁজে বের করলাম, যেহেতু দ্য বুক থার্ড পারসন, এটা কাউকে ফলো করবে না, যা আছে তাই হবে, আমরা দ্য বুক লিখে দিলাম। এরপর ইজ আছে, অর্থাৎ বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে পাস্ট ইনডিফিনিট করে দাও, তাহলে ইজ থেকে ওয়াজ করে দিলাম। এরপরে আমাকে কী করতে হবে, ফাইন দিতে হবে। তবে ফাইনের পূর্বে আমি কি বলেছিলাম, ভেরি অথবা কমপ্লিটলি ব্যবহার করতে হবে। তাহলে হি এক্সক্লেমড উইথ সারপ্রাইজ দ্যাট দ্য বুক ওয়াজ ভেরি ফাইন। তো এটা হচ্ছে ন্যারেশন অফ এক্সক্লামেটরি সেন্টেন্স। এখন তোমরা যদি আশা করি এই অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি সেন্টেন্সের ন্যারেশনগুলো অর্থাৎ সেন্টেন্স ন্যারেশনগুলো খুব ভালোভাবে বুঝতে পারো। রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ, ইনভার্টেড কোমা, পার্সন পরিবর্তনের ব্যাপারটা, টেন্স পরিবর্তনের ব্যাপারটা, এরপরে তোমার অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার, সব কিছু যদি খুব সুন্দরভাবে গুছিয়ে নিজের ব্রেনের মধ্যে ঢোকাতে পারো, তোমার কাছে প্যাসেজ ন্যারেশন সলভ করার কোনো ব্যাপারই নয়। সো হাউ টু সলভ প্যাসেজ ন্যারেশন? প্যাসেজ ন্যারেশন সলভ করার পূর্ব শর্তে হচ্ছে তোমাকে সেন্টেন্স ন্যারেশন খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। আর একটা যে ব্যাপারটা সেটা হচ্ছে তোমরা নোট করে নিতে পারো বা তোমাদের বোঝার সুবিধার্থে আমি করে দিলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কোমা উঠে দ্যাট বসে, ঠিক আছে। এরপর ইন্টারোগেটিভ সেন্টেন্সে তোমার ইনভার্টেড কোমা উঠে ইফ অথবা ওয়েদার অথবা WH ওয়ার্ড বসে। এটা যদিও আমি ক্লাসে ভিডিওর মধ্যে তোমাদেরকে বলে দিয়েছি, যখন আমি যেই সেন্টেন্সের ন্যারেশন করেছি তখন বলে দিয়েছি, তবে ওখানে তোমরা হয়তো সাজানো গোছানো পাবে না, যার কারণে আরও একবার একটা তালিকা করে ব্যাপারটা লিখে দিলাম, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে অ্যাসার্টিভে ইনভার্টেড কোমা উঠে দ্যাট বসে, ইন্টারোগেটিভে ইনভার্টেড কোমা উঠে ইফ অথবা ওয়েদার অথবা WH ওয়ার্ড বসে। ইম্পারেটিভে কী বসে? ইম্পারেটিভে দুটা জিনিস বসে, একটা হচ্ছে টু বসে, আবার কখনও দ্যাট বসে। কখন টু কখন দ্যাট বসে সেটা তো আমি আলোচনা করেছি। এরপরে অপটেটিভ, অপটেটিভে কী বসে? ইনভার্টেড কোমা উঠে অপটেটিভে দ্যাট বসে। এবং এক্সক্লামেটারিতে কী হয়? সেম কাহিনী, ইনভার্টেড কোমা উঠে দ্যাট বসে। তো এই জিনিসটা তোমরা খুব ভালোভাবে মুখস্থ করবা। অ্যাসার্টিভে ইনভার্টেড কোমা উঠে দ্যাট, ইন্টারোগেটিভে ইফ অথবা ওয়েদার অথবা WH ওয়ার্ড, ইম্পারেটিভে টু অথবা হোয়াট, টু বসবে এবং দ্যাটও বসবে, কখন সেটা আলোচনা করেছি। অপটেটিভে ইনভার্টেড কোমা উঠে দ্যাট বসে আর এক্সক্লামেটারি ইনভার্টেড কোমা উঠে দ্যাট বসে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে মূলত সেন্টেন্স ন্যারেশন একদম কমপ্লিট করে দেওয়া হলো। তোমরা যদি আমার ভিডিও থেকে উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা, কারণ আমি তোমাদেরকে জোর গলায় হেল্প করে বলতে পারি এই অনলাইন পাঠশালা এমন একটি ইউটিউব চ্যানেল যেখানে তোমার অন্যান্য চ্যানেলের মতো এত হাতে কলমে ধরিয়ে ছোটো বাচ্চাদের মতো করে শিখাবে না। সুতরাং তোমরা যদি সত্যিকার অর্থেই উপকৃত হয়ে থাকো, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনলাইন পাঠশালা। ওকে, তো ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদের সাথে কথা হবে হাউ টু সলভ প্যাসেজ ন্যারেশন, কীভাবে আমার প্যাসেজ ন্যারেশন সলভ করবো সেটা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।